where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের মালদা জেলা অনলাইন শিক্ষায় স্বাগত জানাই। আমি শ্রী জীবনকৃষ্ণ দেবনাথ, গাজল এইচ.এন.এম. হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তোমরা জানোই আজকে ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আগামী 1 ঘন্টা আমরা আবার সুন্দরভাবে আগের ক্লাস যেমনভাবে তোমরা করেছো, তোমাদের ভালোবাসার টানেই খুব সুন্দর রেসপন্স তোমাদের পাচ্ছি। আমি অভিভূত বলতে গেলে। মালদা অক্রমণী ইনস্টিটিউশন থেকে শুরু করে সুদূর ইটাহার, কালিয়াগঞ্জ, আমাদের প্রশাসনিক অধিকর্তারা খুশি হবেন জেনে। শুধু মালদা জেলা ছাড়িয়ে গেছে এই চ্যানেল, আমারও জানা ছিল না। মালদা থেকে শুরু করে ইটাহার এবং কালিয়াগঞ্জ পার্বতী সুন্দর হাই স্কুল, এত দূর থেকে রেসপন্স আসছে তোমাদের। মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেই। আমি সত্যি অভিভূত, তোমাদের টানেই আবার এসেছি। আগের দিনের ক্লাসে করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, আজকে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আমরা 1 ঘন্টা, আগামী 1 ঘন্টা সুন্দরভাবে সবাই মিলে আবার সেই একই কথা, যে সুন্দরভাবে 1 ঘন্টা আনন্দের সঙ্গে কাটাবো, পড়াশোনা করব এবং নতুন কিছু শিখব, এই আশা এবং ইচ্ছা রেখে তোমাদের সঙ্গে 1 ঘন্টা কাটাতে চাই। আজকের চ্যাপ্টার আমাদের বৃত্তের ক্ষেত্রফল ক্লাস 9-এর। তোমাদের প্রথমেই যেটা করতে হবে, টেক্সট বই নিয়ে বসে পড়ো, বই খাতা কলম সঙ্গে নাও, 1 ঘন্টা মনোযোগ দিয়ে শুনবে। যা যা সমস্যা থাকবে আমার ফোন নাম্বার লেখাই আছে, তোমরা জানো, তাও আরেকবার বলে দিচ্ছি, 9851516546। যে কোনো সময় ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা নেই। যারা ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়ে যারা যোগাযোগ করেছো, আমি প্রত্যেকেরই চেষ্টা করেছি উত্তর দিয়ে দেওয়ার, এবং আগামী দিনেও চেষ্টা করব যথাসাধ্য তোমাদের সাহায্য করার। চলে আসি আজকের চ্যাপ্টারে, আর সময় নষ্ট করছি না। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করার আগে দু একটা জিনিস আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ এখন বিভিন্ন জায়গায় বৃত্তাকার চিহ্ন। কোথায় দেখতে পাচ্ছ? তোমরা খবরের কাগজ, টিভি দেখলেই দেখবে যে কলকাতার বিভিন্ন শহরতলিতে যে লোকাল ট্রেন স্টেশনগুলো, সেখানে এখন চলছে এই বৃত্ত আঁকার কাজ। বিভিন্ন জায়গায় তোমরা জানো বৃত্ত আঁকার কাজ কেন চলছে, কারণ হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করতে হবে। বলা এই কারণে যে পড়াশোনা করলেই যে শুধু শিক্ষা অর্জন হয় তা নয়, বাস্তব অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শেখায়। আর এই গণিত এমন একটা জিনিস যা তোমাকে সমৃদ্ধ করবে নিজের ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে, এবং সরকারি চাকরি বা অন্যান্য ক্ষেত্রে, স্ব ক্ষেত্রে যে যেখানে প্রতিষ্ঠা পাবে সেসব ক্ষেত্রে তো নিশ্চয়ই। তো আমাদের ধারণাগুলো আরও সম্পূর্ণ করতে হবে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে জানি, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে জানি, আমরা এখন শিখব বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের পরিসীমা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছেন আমাদের অসীমবাবু। সেই চ্যাপ্টার নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, তোমরা জানোই। বৃত্তাকার, প্রথমে যদি আমরা বাস্তব উদাহরণে যাই, বৃত্তাকার কোনো আকারের কথা ভাবি। আমি বললাম স্টেশনে বিভিন্ন জায়গায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য বৃত্তাকার চিহ্ন আঁকা হচ্ছে, সেগুলো তো দেখেছো। তাছাড়া বৃত্তাকার বস্তু বাড়িতে নেই এরকম বোধহয় কারো বাড়ি নেই, তাই না? আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। বৃত্তের কথা বলতে গেলে চাকা, আমরা জানি প্রগতির প্রতীক হচ্ছে চাকা, বৃত্তাকার। সবার বাড়িতে 2 চাকা হোক, 4 চাকা হোক, 3 চাকা হোক, কিছু না কিছু আছেই। বৃত্তাকার ঘড়ি, অনেক বৃত্তাকার জিনিস আছে। এবার বৃত্তাকার যদি একটা বাগান হয় আমার, তার কতটা জায়গা লাগবে, তার ক্ষেত্রফল কত, কীভাবে বার করব, সেই নিয়ে আমরা একটু ভেবে দেখি। তার আগে আমি চলে যাই একটু ইন্ট্রোডাকশানে।
যে তোমরা তো অলরেডি বৃত্তের পরিধি চ্যাপ্টার করেছো, তোমাদের জানাই আছে, কিন্তু বৃত্ত কাকে বলে এই সংজ্ঞাটা নিয়ে একবার আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে আমি দেখেছি ক্লাসের প্রত্যেকটি ছাত্রী প্রত্যেকেই, যদি আমি বলি একটা বৃত্ত বোর্ডের মধ্যে এঁকে দাও, প্রত্যেকেই পারে, খুব সুন্দরভাবে এঁকে দেয়। অনেকের হাতের আঁকা খুব সুন্দর, তারা সুন্দরভাবে আঁকে। কিন্তু সমস্যা হয় কোথায়? ক্লাসের খুব কম ছেলেমেয়েরা বলতে পারে বৃত্ত কাকে বলে। আঁকতে সবাই পারে, উদাহরণ দিতে সবাই পারে, কিন্তু সংজ্ঞাটাতে কেমন যেন গুলিয়ে যায়। সেই জন্য প্রথমেই আমি বৃত্তের সংজ্ঞাটা তোমাদের দেখাবো। দেখো আমি লিখে রেখেছি বৃত্তের সংজ্ঞা, খুব সুন্দরভাবে দেখো, মনোযোগ দিয়ে দেখবে এবং মনে রাখবে। খুব সহজ বৃত্তের সংজ্ঞা কি লিখেছি দেখো। সমতলে একটি চলমান বিন্দু একটি স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে সেই চলমান বিন্দুটির সঞ্চার পথকে বৃত্ত বলে। খুব সুন্দরভাবে লিখে নাও। আরেকবার রিপিট করছি আমি। সমতলে একটি চলমান বিন্দু, ধরো এখানে কোনো একটা বিন্দু আছে, ছবি আঁকা আছে, এখানে দেখো কোনো একটা বিন্দু এমনভাবে গতিশীল, ঘুরছে 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 গতিশীল, এমনভাবে গতিশীল যাতে একটি স্থির বিন্দু থেকে, কিভাবে ঘুরছে, স্থির বিন্দু এখানে দেখো ছবিতে দেখানো আছে ও বিন্দু, এই স্থির বিন্দু থেকে কিভাবে ঘুরছে, এটা শর্ত মেনে ঘুরছে। শর্তটা কি? সবসময় দূরত্বটা সমান। আমরা যে কোনো জায়গায় যদি গতিশীল বিন্দুর অবস্থান যদি প্রথমে পিতে থাকে, ওপি যা দূরত্ব কিউ এলেও পরেও ঠিক একই দূরত্ব হবে, যেখানেই আসুক না কেন, যে কোনো পজিশনে। আর এস আমি অনেকগুলো পজিশন দেখালাম, এমনভাবে গতিশীল যাতে করে প্রত্যেকটা অবস্থানে কি হচ্ছে, এই স্থির বিন্দু থেকে তার দূরত্ব সমান যদি হয়, গতিশীল হয়, তবে সেই চলমান বিন্দুটির সঞ্চার পথকে বৃত্ত বলে। নিশ্চয়ই বুঝে নিলে, সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকে খাতায় লিখে নাও। আমি ধীরে বললাম, আবার একবার বলে দিচ্ছি তোমাদের জন্য যেন লিখতে অসুবিধা না হয়। সমতলে একটি চলমান বিন্দু একটি স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি গতিশীল হয়, তবে সেই চলমান বিন্দুটির সঞ্চার পথকে বৃত্ত বলে। পরিষ্কার সবার কাছে? নিশ্চয়ই পরিষ্কার হচ্ছে। এবার আর কি, এই যে সমান দূরত্ব, এই সমান দূরত্বকে কি বলে জানা আছে তোমাদের। এই যে সমান দূরত্ব ও পি বা ও কিউ বা ও টি বা ও আর বা ও এস, যে কোনো দিকেই বলো না, প্রত্যেকটাই সমান। এই সমান দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। জানি আমরা সবাই, এই হলো বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস কাকে বলে? তাহলে আমি এই যে সংজ্ঞা দিয়েছি, এখান থেকে একটা ব্যাসের সংজ্ঞা দিই। ব্যাসের সংজ্ঞাও জানো অনেকেই, তা সত্ত্বেও আমি এইভাবে বলি। কিভাবে বলছি? যে আমি যদি বলি যে বৃত্তের কেন্দ্রকে ভেদ করে যেসব রেখাংশ সঞ্চার পথ পর্যন্ত উভয় দিকে বিস্তৃত, তাকে বৃত্তের ব্যাস বলে। আমি আবার বলছি, বৃত্তের কেন্দ্রকে ভেদ করে যেসব রেখাংশ উভয় দিকে সঞ্চার পথ পর্যন্ত বিস্তৃত, ধরো এখানে আর ড্যাশ নাম দিলাম, আর ড্যাশ, এটা হলো এমন একটা রেখাংশ যা কেন্দ্রকে ভেদ করে বৃত্তের উভয় দিকে, দেখো দুদিকেই কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, সঞ্চার পথ পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাহলে এই আর ড্যাশকে আমরা বলবো বৃত্তের ব্যাস। আর একটা সংজ্ঞা আছে, অনেকেরই জানা আছে। সংজ্ঞাটা হলো, যেমন হচ্ছে প্রথমে আগে জ্যা-এর সংজ্ঞা দিয়ে আমরা বলতে পারি যে জ্যা কাকে বলে। বৃত্তের জ্যা, বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু যদি আমরা যুক্ত করে দিই, তাহলে যে রেখাংশ পাওয়া যায় তাকেই বলা হয়, সরলরেখাংশই হলো বৃত্তের জ্যা। আমি যদি এখানে এম-এন জ্যা-এর নাম দিই, তাহলে এই রকম যতগুলো জ্যা আঁকা যায় তার মধ্যে সবচাইতে বৃহত্তম জ্যাটাই হচ্ছে বৃত্তের ব্যাস। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে, আমরা সেটাও বলতে পারি। দুটোই সংজ্ঞা অবশ্যই পুরোপুরি ঠিক এবং নিশ্চিতভাবে যে কোনো একটা ব্যবহার করতে পারো।
জানা আছে, আমি শুধু রিপিট করে দিচ্ছি, একটু মনে করে দিচ্ছি। এবার পরিধি, পরিধি তাহলে কোন অংশটা? এই যে চলমান বিন্দুটা ছিল, এই পি বিন্দুটা যে চলমান ছিল, এই যে ঘুরছে, তোমরা পরিধি চ্যাপ্টারে করেছো, এই যে সঞ্চার পথ, এইটাকে বলা হয়, আমি দেখো আঁকছি বোর্ডের মধ্যেই, এই যে সঞ্চার পথ, আমার হাতটা যে হাতে ঘুরছে তাকে বলে বৃত্তের পরিধি। তোমরা আগের ক্লাসে অলরেডি করেছো। আমরা যখন এই ধরনের কোনো অঙ্কগুলো সমস্যা তোমরা সমাধান করেছো, যে ধরো একটা বৃত্তাকার বাগান আছে, তাকে বেড়া দিয়ে ঘিরতে হবে, কতটা বেড়া লাগবে, তখন আমরা এটাই বার করেছি, এটাই হচ্ছে বৃত্তের পরিধি। যে আয় বলে দিলাম, পরিধি বলে দিলাম, ব্যাস বলে দিলাম, ব্যাসার্ধ বলে দিলাম, আর দুই একটা শব্দ ব্যবহার করব, সেটা একটু আমরা বৃত্তের ক্ষেত্রফল আগে করে নিই, তারপরে আমরা যাব সেই রোধী চাপ, উপচাপ, এই বিষয়গুলোতে। এবার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমি বৃত্তের যখন ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, তার আগে বৃত্তের পরিধি, যেই চ্যাপ্টার তোমরা করে এসছো, যে বৃত্তের পরিধি কত হবে তোমরা জানো, এর সূত্র 2πr, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। তোমরা আগে এই চ্যাপ্টার করে এসেছো। অর্ধবৃত্তের পরিধি কত হবে? বৃত্তের যদি হয় অর্ধবৃত্ত হলে হয়ে যায় এর অর্ধেক। এটা হলো একটা অর্ধবৃত্তের ছবি, পি ও কিউ নাম দিলাম। এর পরিধি কত হয়? এর পরিধি হয়, এখানেও লিখে রাখলাম, একটু শুধু মনে করিয়ে দিচ্ছি আমি, অর্ধবৃত্তের পরিধি, এসব জানা আছে, একটু শুধু রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের এই চ্যাপ্টার করতে কাজে লাগে। এটা হলো 2πr এর অর্ধেক πr, আর হচ্ছে এটা কত, ব্যাসটা হবে 2r। এই হলো অর্ধবৃত্তের পরিধি, এসব করা আছে। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলের সূত্রটা আগে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ক্ষেত্রফল কত হবে দেখি আমরা, বৃত্তের ক্ষেত্রফল কত হয়। আমাদের যে প্রাথমিক সূত্র, যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা প্রথমেই করেছি, এটা জানি। এই এ বি সি ডি যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু এই যে এরিয়াটা। অর্থাৎ ক্ষেত্রফল সম্পর্কে কথাটা বলিনি, ক্ষেত্রফল নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল চ্যাপ্টারেও আমি আলোচনা করেছিলাম। ক্ষেত্রফল কাকে বলে? আমি যদি বৃত্তের ক্ষেত্রফল বলি, কোন জায়গাটা, এই ক্ষেত্রের মধ্যে যে জায়গাটা আছে সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এর ভেতরে কতটা জায়গা আছে আমরা এটা বার করতে চাইছি, তাই তো, এই জায়গাটা। তাহলে এই শেপের বৃত্তাকার আকারের কোনো বস্তুর ক্ষেত্রফল কত হবে সেটা আমরা যদি আমাদের জানা বস্তুর সাহায্যে বার করতে পারি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখা যাক আমরা পারি কি পারি না। আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর, সুন্দরভাবে দেখবে। যাদের কাছে মনে হয় অঙ্ক মজার জিনিস নয়, তারা আরও ভালো করে দেখো, ভালো লাগবে আশা করি। সুন্দরভাবে আমরা যদি অঙ্কের মধ্যে থেকে মজাটা খুঁজে নিতে চাই, খুঁজে পাবো। কারণ এই মজার দিনগুলো তোমাদের ক্ষেত্রে একটা সত্যি, তোমাদের আমাদের সকলের ক্ষেত্রেই যাচ্ছে। এই বছরটা কিছু করার নেই, এই করোনা মহামারীর জন্য আমরা দীর্ঘদিন স্কুলের বাইরে। ছোট ছোট দিনগুলো, আমি যদি ডক্টর এপিজে আব্দুল কালামের কথা বলি, তোমরা সবাই শুনেছো তার নাম, প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, ভারতীয় বিজ্ঞানী। তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আমরা যারা, ধরো প্রত্যেকেই, তুমি আমি সকলেই, আমরা বিভিন্ন ক্লাসে 1 থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে মার্কশিট পেয়েছি। মার্কশিটে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি আমরা কিন্তু বয়স যখন বেড়ে যায় তখন বলতে পারি না। ধরো তুমি 9-এ পড়ো, তুমি কি এখন বলতে পারবে তুমি ক্লাস 6-এ যখন 6 থেকে 7-এ উঠেছিলে বাংলায় কত পেয়েছিলে? এরকম করতে করতে যত দিন যাবে তা মনে থাকে না কিন্তু আমাদের। কিন্তু কোন জিনিসগুলো মনে থাকে খুব সুন্দরভাবে, স্কুলের একটা সুন্দর স্মৃতি। আমার বয়স যখন 60-70 বা আরও বেশি যদি বেঁচে থাকি হয়ে যায়, তখনও দেখবে কিন্তু সুন্দর স্মৃতিগুলো মানুষকে খুব আনন্দ দেয়। যখন অবসর সময়ে
স্কুলের সুন্দর সুন্দর ঘটনাগুলো আমাদের মনে থাকে। এই রকম কাজগুলো যখন আমরা করি, খুব সুন্দর সুন্দর ঘটনা ঘটে, এক একজনের কাছ থেকে এক একটা ইনোভেশন পাওয়া যায়, তখন কিন্তু এই স্মৃতি হয়ে মাথায় থাকে এবং আনন্দ পাওয়া যায়। এইভাবে করবে। দেখো আমার হাতে আমি দুটো বৃত্তাকার চিত্র এখানে নিয়ে এসেছি, তৈরি করে নিয়ে এসেছি এই দুটো। এইখান থেকে আমি এই যে বৃত্তাকার ক্ষেত্র দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল বার করব। আগে দেখিয়ে দিই তোমাদের, এই যে দুটো বৃত্তাকার শেপ আছে, দুটো একদম একই মাপের আছে। আমি কিভাবে বার করতে পারবো এটাকে আয়তক্ষেত্রের আকার করে দিই, সেটাই আমি তোমাদের এখন করে দেখাবো। দেখো আমাদের এটা জানা আছে যে এই বৃত্তটার, আমি একটু সেট করে নিচ্ছি, 1 মিনিট টাইমও লাগবে না। এইখানে দেখো তোমরা তাকিয়ে, যে আমি এই যে বৃত্তাকার যে চিত্রটা এখানে নিয়েছি, এই বৃত্তের কেন্দ্র ও, এর হচ্ছে ব্যাস দেওয়া আছে, লম্বা করে দাগ টানা আছে। এর পুরো পরিধিটা তোমাদের জানাই আছে, এটা কত হয়, 2πr। এর অর্ধেক অংশ, এই দিকটার যোগফলটা কত হবে, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার যে পথ, এইটুকুটা হচ্ছে কত, πr। আবার দেখো তীর দিয়ে দেখানো আছে, নিচেরটুকু কত, πr। আর এই ব্যাসার্ধগুলো আমি যেখান থেকেই কাটি না কেন, এই দাগগুলো দৈর্ঘ্য কত হবে, r। এইটুকু জিনিস মাথায় রাখবে, তাহলেই সুন্দর করে দেখতে পাবে। দেখো আমি এই ছবিটার উপর এই ছবিটা যদি বসিয়ে দিই, দুটো একই সমান আছে, অর্থাৎ এই চিত্রের যা ক্ষেত্রফল আর আমার হাতে যে চিত্রটা আছে তার ক্ষেত্রফল একদম একই হবে। এই দুটো আমরা দেখাবো কি করে ক্ষেত্রফলটা নির্ণয় করা যাচ্ছে। এবার দেখো আমি কি করব, এই যে বৃত্তাকার চিত্রটা আছে, একে কেন্দ্র বরাবর সমান প্রথমে কেটে দিই, 2 ভাগ করি, তারপরে এটাকে আমরা 4 ভাগ করব। আমি কেটে দেখাচ্ছি। দেখো এই ব্যাস বরাবর আমি কেটে দিলাম। একই মাপের তোমাদের দেখিয়েছি আমি আগে, যে ক্ষেত্রফল দুটোর কি হবে, সমান হবে। এটাকে কাটলাম, আবার এইটাকে ভাঁজ করে মাঝ বরাবর আমি কেটে দিচ্ছি। দেখো এক টুকরো হয়েছে, কতগুলো টুকরো পেলাম হাতে, এবার দেখো 4টি টুকরো হয়েছে। এবার কি করবে, প্রত্যেকটাকে সমান ভাগে ভাঁজ করে দাও। আবার এখান থেকে দুটো হবে, তাকে আবার সমান ভাগে ভাগ করব, আবার 2 টুকরো করবো, এরকম করে 4 4-এ মোট আমরা 16টা টুকরো তৈরি করব। এই হয়ে গেল এই টুকরো। আবার দেখো এটাকে কাটছি। এইটা তোমরা যদি স্কুলে করতে, তোমাদের মাস্টারমশাই দিদিমণিরাও খুব খুশি হতেন যারা করাতেন, এবং তোমরাও খুব ক্লাসটা করে আনন্দ পেতে। কিন্তু এই বছরের জন্য আমাদের কিছুই করার নেই, সবাইকে এইভাবেই শিখতে হবে। আগামী দিন নিশ্চয়ই আবার আসবে, আবার আমরা সুন্দরভাবে করব। কেটে দিলাম। এইটা কাটতে কাটতেই আমি তোমাদের বলে রাখি, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই মুহূর্তে বিভিন্ন স্কলারশিপের অ্যাপ্লাইগুলো চলছে, বাড়িতে থাকলেও ভুলে যাবে না। ক্লাস 9-এ যারা পড়ো তাদের ফ্রি ম্যাট্রিক স্কলারশিপ SC ST ছেলে মেয়েদের জন্য তারা করে দেবে। কন্যাশ্রী চলছে, তারপরে NMMS-এর অ্যাপ্লিকেশন, যারা ক্লাস 8-এ কোয়ালিফাই করেছো, স্কলারশিপ পেয়েছো, তাদের কিন্তু NMMS অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট যে স্কলারশিপ, সেই স্কলারশিপ যারা পেয়েছো তারা কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই করবে, নাহলে স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করে তারা প্রত্যেকে নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে NSP পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করে দেবে। যদি না করে থাকো, অতি দ্রুত স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে সেই কাজটা করে ফেলবে। কোনো কিছুতে অসুবিধা হলে যে কোনো সময় আমাকে ফোন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যথাসাধ্য হেল্প করে দেওয়ার। আর যারা ম্যাথামেটিক্স অলিম্পিয়াড বা সায়েন্স অলিম্পিয়াড অথবা ইংলিশ অলিম্পিয়াড এই পরীক্ষাগুলো দাও, তাদের জন্য বলবো এবছর একটা সুখবর আছে। এবছর কিন্তু অনলাইনে পরীক্ষাটা বাড়ি থেকেই দেওয়া যাবে এবং অনলাইনে অ্যাপ্লাইও করা যাবে। এই মুহূর্তে সেই অ্যাপ্লিকেশন চলছে, আমি অনেক ছাত্রছাত্রীদের করে দিলাম। তোমরা যারা করবে তারা নিজেরা চেষ্টা করতে পারো, স্কুলের সঙ্গেও যোগাযোগ করতে পারো। এইবার দেখো আমি চলে আসি, আমার কাটা হয়ে গেছে। দেখো মোট কটা পিস তৈরি হয়েছে আমার এখানে, 3 4 5 6 7 8টা এখানে
আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8। এবার আমি এটাকে এখানে সেট করে দেবো। দেখো কিভাবে সেট করছি। এই সেট করে দিলাম একটা করে, যাতে দেখতে ভালো লাগে বা বুঝতে সুবিধা হয় আমি বাই কালার করে দিলাম। পরপর একটা নীল দিলাম, তারপরে একটা দিলাম হচ্ছে, দেখো আমি প্রথমে বৃত্তটাকে কেটেছিলাম ব্যাস বরাবর, দুদিক থেকে কাটার পরে 4 টুকরো হয়েছিল, তারপরে 8 টুকরো করেছি, তারপরে 16 টুকরো। এবার দেখো তোমরা দেখলে আমি এখানে লাগাচ্ছিলাম। প্রথমে একদিকে যে রং করা ছিল আমি দেখেছিলাম যে এই যে এখানে সবুজ রঙের বৃত্তটা দেখছো এইটা, এবং নীল এবং যে পিঙ্ক কালার আছে এই পিঙ্ক কালারের এবং ব্লু কালারের দিয়ে তৈরি যে বৃত্তটা, দুটোর ক্ষেত্রফল একই ছিল। এই কাটার পরে এটা কি শেপে আসলো দেখো। আমি দেখেছিলাম যখন এই বৃত্তটাকে তুলেছিলাম এর উপরে খেয়াল করে দেখেছিলে যে এই অর্ধেক ব্যাস বরাবর থেকে অর্ধবৃত্তাকার অঞ্চল ছিল কি এই গোলাপি কালার অর্থাৎ পিঙ্ক কালার, এবং এইখানে নিচের দিকটা অর্ধেক কালার ছিল কি এই নীল কালার দিয়ে। তাহলে আমার এখন এই যে অংশটা তৈরি হলো কেটে এখানে পরপর সেট করে দেওয়ার পরে এটা কি আকার দেখাচ্ছে দেখো, আয়তকার দেখাচ্ছে। এবার তাহলে আমি এখান থেকে যে আয়তকার দেখাচ্ছে তার এই যে অংশগুলোর যোগফল, এই প্রত্যেকটা অংশের যোগফল কত হবে বলো। এটা পুরোটা হচ্ছে এইটার সমান, এইখান থেকে দেখো আমি তীর দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা কতটা আমাদের জানা আছে, এটা কত হয়, পুরোটা যদি 2πr হয় তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে, এটা হলো πr। আর এই প্রত্যেকটাই হচ্ছে কি উচ্চতাটা কত r। তাহলে এটা হলো এমন একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে πr এবং প্রস্থ হচ্ছে r। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই চিত্রটা যেটা তোমরা দেখতে পেলে তার ক্ষেত্রফল কত হবে। ছবির দিকে তাকাও, তাহলে এখন বোর্ডে তাকাও, তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্য হচ্ছে πr গুণ হচ্ছে r, তাহলে সমান সমান কত হলো πr স্কয়ার। একক তো অবশ্যই থাকবে, বর্গ একক। তাহলে আমরা হাতে কলমে দেখতে পেলাম, আশা করি সবার ভালো লেগেছে। একদম হাতে কলমে নিজেদের জানা পদ্ধতিতে আমরা তৈরি করে দেখাতে পারলাম যে যে কোনো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় πr স্কয়ার। এই যে আয়তক্ষেত্রটা তোমরা দেখলে, একটা কথা বলে দিচ্ছি আমি, একটু খেয়াল করো, আমি এটাকে কত পিস করেছিলাম, 16 পিস করেছিলাম। একটু বাঁকা বাঁকা লাগছে মনে হচ্ছে, এইটাকে আমরা যত বেশি সংখ্যক বার কাটবো তত ভালো আয়তক্ষেত্র দেখাবে। আমি যদি 16 পিস না করে এটাকে 32 পিস করতাম আরও বেশি অ্যাকুরেট মনে হতো যে আয়তক্ষেত্র, এবং তার চাইতে আরও বেশি 64 বার করলে আরও বেশি, এরকম করতে করতে অনেকবার করা যায়। সেটা তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে, ম্যাথামেটিক্স নিয়ে পড়বে, কলনবিদ্যা নামে একটা বিষয় আছে খুব সুন্দর ইন্টারেস্টিং, আমাদের যে ম্যাথামেটিক্স এবং সায়েন্স ডেভেলপ করেছে যেই চ্যাপ্টারের উপর দিয়ে, যে সাবজেক্টের উপর দিয়ে, সেটা হচ্ছে ক্যালকুলাস বা কলনবিদ্যা, সেইখানে আরও ভালো করে জানবে। এখন এই পর্যন্তই দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকে বাড়িতে এরকম করে সুন্দর করে একটা মডেল তৈরি করবে। তোমাদের ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হলো না, একটা করে রাখতে পারো, তারও একটা 3 বার দিতে হয় তোমাদের ইন্টারনাল ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে। তার একটা পার্টে 6টা মোট টপিকস আছে, একটা আছে মডেল মেকিং। এটা একটা সুন্দর মডেল তোমরা করে দেখাতে পারো কিভাবে বৃত্তের ক্ষেত্রফল আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের সাহায্যে করতে পারি। তাহলে আমরা শিখে গেলাম আজকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এইবার চলে যাব আমরা অঙ্কগুলোতে। যাওয়ার আগে তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানলাম কত, জানলাম হচ্ছে πr স্কয়ার। যাওয়ার আগে আমি যে কথাটা বলছিলাম যে পাই এর মান কত আমরা সবাই জানি, পাই নিয়ে একটু কথা বলি। পাই, এই যে লিখেছি পাই, আমরা কি জানি পাই, তাই তো? পাই সম্পর্কে সবাই জানো, পাইয়ের মান আমরা অঙ্ক করতে কত ধরি, 22/7, যেটা খুব ভুল হয়ে যায়। খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি সবার জন্য, আমরা যেহেতু এই অঙ্কগুলো করার সময় পাইয়ের মান ধরি 22/7, শর্ট কোশ্চেনে যখন পড়ে পাই কি একটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, আমরা প্রচুর ছেলেমেয়েরা এই ভুলটা করে বসি। আমাদের দেখে মনে হচ্ছে কি যেহেতু 22/7 দুটো মূলদ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা আছে, পূর্ণ সংখ্যার ভাগফল আকারে, তাহলে এটা মূলদ সংখ্যা।
কিন্তু এটা কিন্তু কিছুতেই মূলদ সংখ্যা নয়। আবার বলছি, পাই একটি অমূলদ সংখ্যা, পাই কিন্তু মূলদ সংখ্যা নয়। পাইয়ের মান 22-এর সাতের কাছাকাছি, পাইয়ের মান 22-এর সাত ধরা হয় অঙ্ক করার সুবিধার জন্য। এটা কিন্তু কখনো 22-এর সাত নয়। পাইয়ের মান মোটামুটি মান, অনেক গণিতজ্ঞ আমাদের অনেক মান নির্ণয় করেছেন। 3.14159 আমাদের ভারতীয় গণিতজ্ঞ রামানুজান এই মানটা ব্যবহার করেছিলেন। আর্যভট্ট কাছাকাছি মান ব্যবহার করেছেন। এছাড়া মিশরীয় গণিতজ্ঞ আর্কিমিডিস, প্যাপাইরাস এক একজন এক একটা মান ব্যবহার করেছেন, কাছাকাছি সবগুলোই, কিন্তু কোনোটাই কিন্তু 22-এর সাত নয়। আবার সবার জন্য বললাম যে যখন বলা হবে যে পাই কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, সেটি অবশ্যই অমূলদ সংখ্যা। আমরা অঙ্ক করার সুবিধার জন্য পরিমিতিতে কত ধরছি, পাইয়ের মান হলো 22-এর সাত। এবার অঙ্ক করি, চলে যাই তোমাদের ক্ষেত্রফল নিয়ে আলোচনায়। এবার চ্যাপ্টারে চলে যাচ্ছি আমি, পেজ নাম্বার 259। একটা অঙ্ক দেখি, 259, কোশ্চেন নাম্বার হচ্ছে 4, পেজ নাম্বার 259। আমি মিটিয়ে দিলাম, এতক্ষণে অঙ্ক করতে জায়গা লাগবে অনেক বলে। পেজ নাম্বার 259, এখানে লিখে দিলাম। কোশ্চেন নাম্বার হচ্ছে 4। এই 4 নাম্বার অঙ্কটা অ্যাটেম্প করে দেখি কি বলেছে। 4 নাম্বার অঙ্কে দেখো যে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। প্রথমে একটা খসড়ার ছবি এঁকে দেবে। এই যে বেড়াটা যে আমি নিলাম এইখানে ধরো, তাহলে এইটা হচ্ছে বৃত্তাকার বেড়া, অর্থাৎ কি দেওয়া আছে, প্রতি মিটারে খরচ দেওয়া আছে 21 টাকা, দিয়ে মোট খরচ দেওয়া আছে 924। তাহলে আমি 924কে 21 দিয়ে ভাগ করলে কত মিটার হয়, অর্থাৎ পরিধিটা পেয়ে যাব খুব সহজেই। সেখান থেকে পরিধি পেয়ে গেলে ব্যাসার্ধ পেয়ে যাব। তারপরে কি বলেছে, এই মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তাহলে আমি যদি এর ক্ষেত্রফলটা বার করে দিতে পারি, যখন আমি আর এর মান পেয়ে যাব তখন পাই আর স্কোয়ার পেয়ে যাব, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে, খুব সহজ। তাহলে আমরা প্রথমে ধরে নিই, মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর মিটার দেওয়া আছে, তাহলে মিটারে ধরলাম। অবশ্যই কি হবে, আর গ্রেটার দেন 0, যেহেতু বাস্তব রাশি, তাই তো। এবার কি হবে, তাহলে যখনই ব্যাসার্ধ ধরলাম আর, অতএব মাঠটির পরিধি হবে কত, 2 পাই আর মিটার। সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে আসো, করে ফেলো। এবার কি বলা আছে যে প্রতি মিটারে খরচ হচ্ছে কত টাকা, 21 টাকা। তাহলে প্রতি মিটার 21 টাকা হিসাবে 21 টাকা হিসাবে বেড়া দিতে খরচ হবে কত হবে, 21 × 2 পাই আর, এটা হয়ে যাবে তখন টাকা। তাহলে এইটা হলো খরচ আমি বার করলাম, আর খরচটা দেওয়া আছে, তাহলে দুটো সমান করে দাও। তাহলে আমরা লিখতে পারি, অতএব শর্তানুসারে কি হলো, 21 × 2 পাই আর সমান হলো 924, বা 8 সমান হচ্ছে 924/21 × 2 পাই। এখানে পাই লিখলাম, আমি বোর্ডে এখানেই মিটিয়ে করে দিচ্ছি, তোমরা পরের লাইনে অবশ্যই করবে। এই পায়ের মান হবে কত আমরা জানি, এখনই বললাম 22-এর 7। তাহলে 22 এখানে গেল, 7 কোথায় যাবে, গুণ চিহ্ন দিয়ে উপরে দিলাম, ঠিক আছে। তাহলে কাটাকাটি করে দাও এবার, 3 7 21, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 0 8, 22 দিয়ে কাটবো, তাহলে হলো 15 4, 22 দিয়ে কাটলে কত হবে, 7। দেয়ারপর আর ইকুয়াল টু আমরা কত পেলাম, 7 পেলাম। যেই 7 পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল
মাঠটির ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে পাই এর মান হলো 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা 7 আর স্কোয়ার ইন্টু 7 বর্গ মিটার। 7 কেটে গেল, 7 দুগুণে 14 আর একে 15, তাহলে 154 বর্গ মিটার। এটাতে নিচে একটা উত্তর লিখে দেবে, যেহেতু ভাষাটা ব্যবহার করেছে আমি লিখলাম না, আর উত্তর কথা হবে 154 বর্গ মিটার। শুধুমাত্র লিখবে যে ভাষায় বলা আছে যে মাঠটি ত্রিপাল দিয়ে ঘিরতে কত বর্গ মিটার ত্রিপাল লাগবে, যে ভাষায় আছে সে ভাষায় লিখবে। সুতরাং মাঠটি ত্রিপাল দিয়ে ঘিরতে 154 বর্গ মিটার ত্রিপাল লাগবে। এবার চলে যাই পরে আরেকটা অঙ্কে। নেক্সট অঙ্ক আমি করব এই পাতারই 259 পেজের 9 নম্বর অঙ্কটা। দেখো বইয়ের পাতা শেষে আছে একদম, খুব সহজ অঙ্ক, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে করা যায় অঙ্কগুলো। কি বলা আছে একটু পড়ে নিই। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। এই ধরো এই হচ্ছে বৃত্তাকার মাঠ, এর বাইরে এবার বলেছে বাইরে রাস্তা আছে। তাহলে আমি যদি ছবিটা কি, রাস্তাটা কোথায় আছে, এইভাবে ছবিটা হবে এরকম, ছবিগুলো আঁকবে তাহলে সহজে বুঝতে পারবে। এইটা এবার কি বলেছে 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তাটা চারিদিকে সমান, আমি রাস্তাটা দেখাচ্ছি এখানে দেখো। এইটা হচ্ছে যেই জায়গাটায় রাস্তাটা আছে সেই জায়গাটা হলো এটা। এবার কি বলেছে পার্কের পরিধি দেওয়া আছে 352 মিটার, অর্থাৎ ভেতরে যে পার্কটা, এই যে পার্কটা, এর পরিধি দেওয়া আছে 352 মিটার। এই রাস্তাটা দেওয়া আছে 7 মিটার চওড়া, এটা 352 মিটার। আর কি বলে দিয়েছে এখানে যে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখতে হবে। তাহলে রাস্তার যদি ক্ষেত্রফল বার করতে হয় তাহলে আমাকে কি বার করতে হবে, এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে দুটো বৃত্ত দেখতে পাচ্ছি আমি। একটা বড় বৃত্ত এই যে বাইরে দিয়ে গেছি, এই 7 মিটার এর সঙ্গে যোগ করে দিলেই পরে আমি যে ব্যাসার্ধটা পাবো সেটা হচ্ছে রাস্তা সহ বৃত্তটার ক্ষেত্রফল। আর এখানে দেয়া আছে কি পরিধি, এখান থেকে আমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, দিলে পরে এই যে ফাঁকা অংশটা ছোট বৃত্ত যেটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল। তাহলে আমি যদি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, খুব সহজেই বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল কত। এবং প্রতি বর্গমিটার একটা খরচ দেওয়া আছে 20 টাকা, তাকে গুণ করে দেবো, উত্তর পেয়ে যাব। খুব সহজ করে ফেলি। দেওয়া আছে কি পরিধি, তাহলে আমি কি ধরে নেবো, মনে করি আগের অঙ্কটার মতোই ঠিক একই রকম, মাঠটির বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর, অতএব পরিধি হলো 2πr। শর্তানুসারে কি হবে 2πr, পরিধি 2πr, এটা বোধহয় মিটারে দেওয়া আছে, মিটার হবে। তাহলে পরে শর্ত মতে দাঁড়ালো, যে কোনো ভাষা ব্যবহার করতে পারো, 2π একবারে মানটা বসিয়ে দিলাম এখানে কাটাকাটির সুবিধার জন্য, সমান r ইকুয়াল টু দেওয়া আছে 352। তাহলে কত দাঁড়ায় দেখো, আমরা কাটতে পারি 2 দিয়ে 1 7 6, 22 দিয়ে কাটলে হবে কত 8। দেয়ারফর r ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 56। অর্থাৎ মাঠটার ব্যাসার্ধ কত হচ্ছে, এখান থেকে এইটুকুটা কত, আমি যদি a বলি এখানে, ও এ সমান হলো 56। এবার এইটাকে যদি আমি b নাম দিই এখানে, বা এখানে দেখাচ্ছি এদিকে ও b, এই পুরোটা তাহলে কত হবে 56 সাথে 7 যোগ হয়ে যাবে। এটা হলো বড় বৃত্তের ব্যাসার্ধ 63 মিটার। তাহলে এবার বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বার করে নিই। তাহলে অতএব আমি এখানে লিখলাম বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান হচ্ছে πr স্কয়ার বর্গ একক। তাহলে হবে 22/7 ইন্টু 56 বর্গ মিটার। 22/7 56, তাহলে কত হলো 8 দুগুণে 16, আর 1 17, 176 ইন্টু
56 বর্গ মিটার। এটা গুণ করে নেবে, কত হবে? গুণ করলে হবে 26, কি করলাম, এটা হচ্ছে 56 পাই আর স্কোয়ার, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17 ইন্টু 56। তাহলে এটা গুণ করব না, না এটা কাটাকাটি না করলেই বেশি ভালো হবে। দেখো, যেহেতু বিয়োগ করতে হবে আমরা এখানে এরকম রেখে দিই, পাই ইন্টু 56 এর স্কোয়ার এত বর্গ মিটার। এটা মনে রাখবে, আমি যেহেতু বোর্ড ছোট এটাকে মেটাতে হবে, আমি রাখতে পারবো না। পরে আমরা কি করব, বড় বৃত্তটা থেকে ছোট বৃত্ত বিয়োগ করব বলেছি, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পাবো, ক্যালকুলেশনটা সহজে হবে। এবার দেখো, এবার লিখো রাস্তা সহ মাঠটির ব্যাসার্ধ, এটা করে দেখাবে একটু, সমান হলো 56 যোগ হচ্ছে 7 মিটার সমান 63 মিটার। তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে গেল পাই ইন্টু 63 এর স্কোয়ার এত বর্গ মিটার। শুরুতেই আমি বুঝিয়ে দিয়েছি যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোটটা বিয়োগ দেবো, রাস্তা পেয়ে যাব। তাহলে অতএব শুধু রাস্তার ক্ষেত্রফল উপরে লিখছি, দেখো, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে বড়টার কত, পাই ইন্টু 63 এর স্কোয়ার বিয়োগ হচ্ছে পাই ইন্টু 56 এর স্কোয়ার। একটু ক্যালকুলেশনগুলো শিখবে। দেখো, এটা করলাম না কেন, রেখে দিলাম যে আমি এইখানে সূত্র প্রয়োগ করে বার করবো, তাহলে সহজে হবে। পাই কমন যাচ্ছে, আর এখানে সূত্র পড়ে যাবে কি, 63 স্কোয়ার মাইনাস 56 এর স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দেবো, এ প্লাস বি, 63 প্লাস 56 কত হচ্ছে, 6 3 9 আর 6 5 11 ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হলো 7 এত বর্গ মিটার। পায়ের মান এখানে বসিয়ে দিতে পারো, পায়ের মান কত হচ্ছে 22/7, বা পরের লাইনে তোমরা বসাবে 7 দিয়ে কেটে দিলে, তাহলে 22কে 119 দিয়ে গুণ করলে পরে হবে 2618 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, আমরা একটা উত্তর অলরেডি পেয়ে গেলাম। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 2618 বর্গ মিটার। এইবার কি বলা আছে দেখো শেষে, যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে কত টাকা খরচ হবে, তাহলে 20 দিয়ে গুণ করে দাও। তাহলে প্রতি বর্গ মিটারে মিটিয়ে দিলাম। সুতরাং শেষে আরেকটা উত্তরের জন্য লিখছি, প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে 20 টাকা হিসাবে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে খরচ হবে, কত হবে, 1 বর্গ মিটারে 20 টাকা, তাহলে 2618 বর্গ মিটারে কত হবে, এটা গুণ করে দাও। তাহলে কত হলো, 0 8 দুগুণে 16, 2 একে 2 আর একে 3, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 একে 5, 52,360 টাকা। এটা হলো একটা উত্তর। নিশ্চয়ই বুঝতে পারলে সকলে, খুবই সহজ বৃত্তের অঙ্কগুলো। প্রত্যেকটা অঙ্ক করবে, প্র্যাকটিস করবে, আমি যেভাবে বলেছি। নিজেরা একটু বন্ধুবান্ধব সহপাঠী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বাড়িতে বসে করো, সলভ করো। অন্য অঙ্কগুলো সমাধান করা অত্যন্ত সহজ হবে, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়, আমি তো বলেছি তোমরা রেসপন্স করছো, খুব ভালো লাগছে আমার, যে তোমাদের রেসপন্স পেয়ে আমি সত্যিই অভিভূত, এবং আমি চেষ্টা করছি সমাধান করে দেওয়ার, সকলের যে কোনো সময় আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি ছাড়াও টেলিক্লাস চলছে, সরকারিভাবে চলছে, যেখানে সেই টেলিক্লাসে তোমরা ফোন করতে পারো টোল ফ্রি নাম্বারে, সেখান থেকেও সমস্যার সমাধান পেয়ে যাবে, কিন্তু করতে হবে, এবং বন্ধুবান্ধব সকলকে নিয়ে চলতে হবে। এবং সহজ কঠিন, একটু কঠিন বলবো না, যেগুলো আমাদের মনে হয় যে
একটু ভারী অঙ্ক সময় লাগবে, একটু বুঝতে হবে। অঙ্ক শেখাই আমাদের সেই জন্য, প্রত্যেকটা বিষয়কে অ্যানালাইসিস করা, প্রত্যেকটা বিষয়কে আমাদের অঙ্কও কী করে, আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনযাত্রাকে সমৃদ্ধ করে। কিভাবে করে আমি একটু যদি এক্সাম্পল দিয়ে বলি তোমরা বুঝতে পারবে। ধরো একজন মানুষ, যে কেউ পড়াশোনা জানুক বা না জানুক, তোমার অঙ্ক ভালো লাগে না কিন্তু তুমি অঙ্ক পারো। তুমি হয়তো ভাববে যে স্যার কীভাবে বলছেন। আমি বলছি দেখো, তুমি মনে করো তোমার দুপুর এখন বা যে কোনো দিন ছুটির দিন 2টো থেকে টিউশনি আছে, তুমি টিউশনি পড়তে যাবে। তাহলে তুমি কি ভাবলে, তোমাকে কিন্তু প্রথম থেকে তুমি একটা ক্যালকুলেশন অঙ্ক করতে শুরু করবে। কি করবে, তোমার বাড়ি থেকে তোমার স্যার বা ম্যাডামের বাড়ি হয়তো সাইকেল নিয়ে যেতে তোমার 10 মিনিট বা 15 মিনিট লাগে। তাহলে তুমি কি করবে, তুমি ঠিক আন্দাজ করে 2টোর সময় টিউশনি থাকলে তুমি এমনভাবে পৌঁছাবে, এমন সময়টা নির্ধারণ করবে যে আমি যেন ঠিক পড়া শুরু হওয়ার 5 মিনিট আগে পৌঁছাতে পারি। তাহলে কি শুরু হলো, তোমার মধ্যে একটা কিন্তু বুদ্ধি তৈরি জাগ্রত হচ্ছে। আমি অঙ্ক করে ফেলছি যে আমি এমনভাবে বেরাবো, আমি তো হঠাৎ করে অনেক আগে চলে যাব না, যাতে করে পৌঁছেই যায়, তারপরে 2-1 মিনিটের মধ্যে পড়ানোটা শুরু হয়। ঠিক এইভাবে পৌঁছানোর পরে টিউশনির সময় টিউশনি করবে। তারপরে হয়তো বাড়ি থেকে ভাবলে যে 2 ঘন্টা পড়ার পরে আমার যে সময়টা হবে তখন বিকেল হয়ে যাবে, ওয়েদার হয়তো তখনও রৌদ্রেরই থাকবে, তাই তো, অথবা বৃষ্টি আসতে পারে, তাহলে সঙ্গে আমাকে একটা ছাতা নিয়ে যেতে হবে, সেটাও একটা ক্যালকুলেশনের মধ্যে থাকলো। আবার কি, হয়তো তোমার মনে হলো বাড়িতে বসেই যে তোমার কিছু খাতা বা পেন কিনতে হবে, তাহলে তুমি মাকে বললে, মা আমাকে 50 টাকা বা 100 টাকা দাও এবং আমার টিউশনির পরে আমি আসার পথে খাতাটা কিনবো, আমার আধ ঘন্টা সময় লাগবে, টিউশনি থেকে ফিরতে দেরি হবে, এবং শেষ পর্যন্ত সমস্ত কাজ সেরে তুমি বিকেলে 5টার দিকে ফিরলে। তাহলে পরে দেখো, এই যে পুরো প্রোগ্রামটা আমি তৈরি করলাম, পুরোটাই দেখো ম্যাথামেটিক্স হয়ে গেল। এর মধ্যে ম্যাথামেটিক্স কোথাও ছিল না, কিন্তু আমরা পুরোটাকেই ম্যাথামেটিক্সে কনভার্ট করলাম। আমি কখন বেরাবো, কখন পড়বো, কতক্ষণ লাগবে, তারপরে কি করব, পুরোটাই দেখো এইটাকেই বলা হচ্ছে ম্যাথামেটিক্স। আমরা যত শিখবো, যত ভালো করে এর ভেতরে ঢুকবো, তত ভালো করে জীবনটাকেই আমরা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে এইভাবে ক্যালকুলেশন করবে। সমস্যা আসবে, আপস অ্যান্ড ডাউনস আসে না জীবনে, এরকম কেউ নেই, কখনো ভালো যাবে, কখনো একটু খারাপ যাবে। এই সমস্যাকে আমরা যদি গণিতের মতো করে সমাধান করার চেষ্টা করি, দেখবে সমস্ত সমাধান থেকে বেরিয়ে আসবে। গণিত ভালো করে শেখো, দেখবে বুদ্ধি সব সময় তোমার মাথায় আসবে। এবার চলে আসি, একটু পরের অঙ্কে যাব আমি, তার আগে বৃত্তচাপ একটা শব্দ বুঝিয়ে নিই, জানো তোমরা, তাও একটু দেখিয়ে নিচ্ছি আমি। বৃত্তচাপ, বৃত্তচাপ, বৃত্তচাপ কাকে বলে? এই হচ্ছে একটা বৃত্ত, আমি যদি এইখানে রেখাটা নিই এ বি, এই এ বি হলো একটা যে সরলরৈখিক পথে যে দূরত্ব, কিন্তু আমি যদি এই বক্ররৈখিক দূরত্বটা নিই, এইটা হচ্ছে পরিধির উপরে যে কোনো বিন্দু দুটির যে এই যে দূরত্ব, সে তাকে বলা হচ্ছে একটা বৃত্তচাপ। আমি এখানে আরেকটা নাম দিয়ে দিলাম পি, দেখতে পাচ্ছ ছবিতে, এ পি বি হলো একটা বৃত্তচাপ। আর এইদিকে কোথাও একটা বিন্দু কিউ নাম দিলাম, তাহলে এ কিউ বি, অর্থাৎ চাপ, বৃত্তচাপ আমরা কাকে বলবো? বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু কি করে, বৃত্তটাকে দুটো অংশে ভাগ করে দেয়, করে দেয়নি? দেখো আমি এখানে লিখেছি, একটা এপিবি অংশ, একটা হলো এ কিউবি অংশ, এদেরকে বলা হয় বৃত্তচাপ। এদের মধ্যে যেটা বড় বৃহত্তর চাপটিকে বলা হয় অধিচাপ। একদম খুব সুন্দরভাবে বলার চেষ্টা করছি আমি, দেখো এদের মধ্যে যেটি বড় তাকে বলা হয় অধিচাপ, আর যেটি ছোট তাকে বলা হয় উপচাপ। তাহলে ছবিতে দেখতে পাচ্ছ এপিপি হলো উপচাপ আর এ কিউবি হলো অধিচাপ। আরেকটা শব্দ এবার লিখছি তোমাদের, বৃত্তকলা। আর নতুন কিছু জানার নাই, বৃত্তকলা বলে দিলেই হয়ে যাবে, বৃত্তকলা। বাজারে দেখবে অনেক সময় আমরা যখন বৃত্ত বলবো না, গোলক আকারের বস্তু, ক্লাস 10-এ গিয়ে তোমরা করবে, তরমুজ আমরা যখন কিনতে যাই, তরমুজ, ওয়াটারমেলন, অনেক সময় বাইরে থেকে দেখে বোঝা যায় না তরমুজটা লাল হবে কিনা, অনেকেই বলেন, বা দোকানদাররা কেটে দেখান, দেখবে একটা অংশ বার করে নেয়, কেটে বাইরে বার করে দেখায় লাল হয়ে গেছে। তো এইরকমই একটা জিনিস আমরা ভাববো বৃত্তকলা। বৃত্তকলা তাহলে আসলে কি, এই যে বৃত্তের দুটো ব্যাসার্ধ যদি টানি আমি, এইখান থেকে টেনে দিলাম, একটা বৃত্তের নাম দিলাম, ব্যাসার্ধের নাম দিলাম ওপি, আর একটার নাম দিলাম হচ্ছে ও কিউ। এই যে দুটো ব্যাসার্ধ দ্বারা এই খণ্ডিত চাপ দুটো, এই যে
দেখতে পাচ্ছ দুটো চাপ, একটা হচ্ছে পি কিউ চাপ আর একটা এখানে একই রিপিট হয়ে গেছে নাম, আমরা এটার নাম আর দিয়ে দিলাম। পি আর কিউ চাপ এই বৃত্তটাকে দুটো বৃত্তকলায় ভাগ করেছে। ভালো করে আবার বলছি যে কোনো দুটো ব্যাসার্ধ, এটা ওপি আর একটা হলো ও কিউ, এই ব্যাসার্ধদ্বয় এই বৃত্তচাপ দিয়ে বৃত্তটাকে দুটো খণ্ডে ভাগ করেছে। এই দুটো খণ্ডকে বলা হয় বৃত্তকলা, দুটোই আলাদা আলাদা বৃত্তকলা। ঠিক আগের মতো বলবো, এখনই যেভাবে আমি অধিচাপ এবং উপচাপ বোঝালাম, যে বড়টিকে আমরা বলবো অধিবৃত্তকলা, এই যে বড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অধিবৃত্তকলা, আর ছোটটাকে বলবো আমরা উপবৃত্তকলা। অঙ্ক যখন করব তখন আমি তোমাদের একটু শুধু এখানে বলে দিচ্ছি কিভাবে বৃত্তকলার এই অঞ্চলে কতটা জায়গা আছে বার করব। আমরা যদি দেখি যে একটা বৃত্তের ক্ষেত্রফল কত জানি, যে 2 পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার যদি হয়, একটা অর্ধবৃত্তাকার বৃত্তকলার কথা যদি ভাবি, তাহলে এইটা হচ্ছে অর্ধবৃত্তাকার বৃত্তকলা, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে? আমি যদি কোণের হিসাবে ভাবি, এটা কত ডিগ্রি কোণ করছে? 180 ডিগ্রি কোণ। তাহলে পুরোটার জন্য কত কোণ হয়েছিল? 180 মিলে হচ্ছে 180, আর 180 মিলে হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কলা যখন তৈরি হয় তখন কত ডিগ্রি, কত ক্ষেত্রফল হয়? পাই আর স্কোয়ার। আর যখন 180 ডিগ্রি হবে, আমরা ঐকিক নিয়মে করতে পারি, তাহলে কত হবে? 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। অর্থাৎ এক্স ডিগ্রি কোণ দ্বারা ধৃত যে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? এখানে 180 ডিগ্রি না হয় যদি এক্স ডিগ্রি হতো, তাহলে এখানে হবে এক্স ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। আমরা যখন অঙ্কগুলো করব ঠিক এই সূত্র প্রয়োগ করব। সূত্র ঠিক বলা যাবে না, এটা কনসেপ্ট থেকে করলেই হয়ে যাবে। দেখি আমি একটা অঙ্ক করে দিচ্ছি, তোমাদের মাথায় ঢোকে কিনা। ঢুকবে নিশ্চয়ই। 17 নম্বর অঙ্কটাই চলে যায়। 17-এর 1 নম্বরে দেখো একটা কলা বার করতে বলেছে। 17-এর 1, 17-এর 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো, একটা ছবি এঁকে দেওয়া আছে 1 নম্বরে। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে দেওয়া আছে, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে বলা আছে। নাম দেওয়া আছে এ ও বি, ও বি, এটা দিয়েছে 12, এটাও দিয়েছে 12। এবার বলেছে যে কোনটাও বলে দেওয়া আছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। এখান থেকে কি বার করতে হবে? অঞ্চলের রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল। এই যে রেখাঙ্কিত অঞ্চলটা আছে এর পরিসীমা, পরিসীমা বার করতে গেলে আমার কি দরকার হচ্ছে? আমার দরকার হচ্ছে এই অঞ্চলটা কতটা, আর আমার দরকার হচ্ছে এ বিটা কতটা। প্রথমে এ বিটা বার করে দিই। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও বি কি ত্রিভুজ? সমকোণী। সমকোণী ত্রিভুজ হলে কার কথা মনে পড়ে আমাদের? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই? আমি তাড়াতাড়ি করছি, খুব বেশি লিখছি না এটাতে। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, কি জানি আমরা? যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান হবে রুট ওভার এ বি স্কোয়ার সমান হলো 12 স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার। তাহলে এ বি সমান কত হবে? রুট ওভার 144 ইন্টু 2, মানে 2 ইন্টু 12 ইন্টু 12 লিখতে পারি। তাহলে আমরা কত পেলাম? 12 রুট 2। এই রুট 2 এর মান যদি এখানে বসিয়ে দাও, কত? 12 রুট 2 এর পৌনঃপুনিক মান হচ্ছে 1.414 প্রায়। এইটা যদি আমরা বার করতে চাই তাহলে কত দাঁড়াবে? এর মান দাঁড়াবে হচ্ছে 1.414 দিয়ে যদি গুণ করে দাও তাহলে হবে 16.97 প্রায়, কিন্তু এটা পুরোপুরি মান নয়। এটা হলো এ বি এর মান। এবার আমরা বার করব কি? এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এটা তো বার করলাম সরাসরি, রেখাংশটার দৈর্ঘ্য কত? এ বিটা বেরোলো। এবার এ বি বৃত্তচাপ এর দৈর্ঘ্য কত? অর্থাৎ ছবিতে দেখাতে চাইছি আমি, কোনটা বার করতে চাইছি আমরা? এইটা, চাপটার দৈর্ঘ্য কত, এটা বার করব। একটু খেয়াল করে দেখো এটা কত হবে। আমি যদি এটাকে দিয়ে এই ছবিটা পূর্ণ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে? এই যে বৃত্তটা হলো, এই বৃত্তচাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ দ্বারা ধৃত হয়ে আছে? 90 ডিগ্রি। তাহলে একটু আগে দেখালাম 60 ডিগ্রি কোণ দিয়ে যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। তাহলে এখানে 1 ডিগ্রি হলে কত হবে? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে কত হবে? অতএব 90 ডিগ্রি কোণ দ্বারা ধৃত হবে চাপের দৈর্ঘ্য হবে 90 ডিগ্রি বাই, এই ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এরকম করে যদি আমরা বার করতে চাই তাহলে এর দৈর্ঘ্য হবে
ক্ষেত্রফলে আগে যাব না, আগে পরিসীমাটা বার করব। আমি একটু ক্ষেত্রফলে চলে যাচ্ছিলাম, আমি করে দেখিয়ে রাখছি, এত করে দিচ্ছি। এটা যখন ক্ষেত্রফল বার করতে বলেছে এই অঞ্চলটার, এটা কি বলেছে ক্ষেত্রফল ও পরিসীমা, আগে পরিসীমাটা বার করে দিই তারপরে ক্ষেত্রফলটা দিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা আসব, এই বক্র যে চাপটা এসিবি চাপ, এই চাপের দৈর্ঘ্য কত হবে। ঠিক যেখানে ছিলাম এখান থেকে দেখি, আমরা যখন পুরোটা নিচ্ছি তখন এটা কত হচ্ছে 2πr, এবং যখন 90 ডিগ্রি কোণ হচ্ছে তাহলে কি হবে 1/4 হবে। তাহলে এসিবি বা এবি চাপের দৈর্ঘ্য কার 1/4 হবে, চাপের দৈর্ঘ্য হবে, ভালো করে বুঝবে, চাপের দৈর্ঘ্য বার করছি। পুরোটা যদি হতো তাহলে কত হতো 2πr হতো। তাহলে পরে এই অংশে কতটুকু আছে 1/4 আছে। আমি যখন কেটেছিলাম তখন দেখেছিলাম 4 ভাগ হয়েছিল, তাহলে এর 1/4 ইন্টু 2πr হবে। তাহলে কত হলো 1/4 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছিলাম, আর এর মান বার করেছিলাম আমরা কত, একটু আগে বার করেছি, আর এর মান পেয়েছি কত, এটা 12, এদিকেও 12, এদিকেও 12, তাহলে এত মিটার। কাটাকাটি করে নিলে এটা হবে 2, এটা হবে 11, 11 ইন্টু 12 132/7। এটাকে যদি দশমিকে নিয়ে যাও তাহলে এটা দাঁড়াবে প্রায় 18.86 মিটার। কিসে দেওয়া আছে একক, এগুলো সব সেমিতে দেওয়া আছে। তাহলে এটা হলো সেমি, সেমি, এটা সেমি, এটা সেমি। তাহলে পরে এর মোট পরিসীমা কত হবে, এর মোট পরিসীমা হচ্ছে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা এবি প্লাস এবি চাপের দৈর্ঘ্য, এই দুটো যোগ করলে হয়ে যাবে। এবি কত পেয়েছি আমরা 16.97 প্রায়, আর এবি বৃত্তচাপের দৈর্ঘ্য পেলাম 18.86 প্রায়। এই দুটো যোগ করে দেবে, যোগ করে দিলে কত পাবো, 13, 8, 9, 17, 18, 8, 14, 15, 2, 3, এত সেন্টিমিটার প্রায় কথাটা লিখে দেবে। তাহলে আমরা একটা বক্ররেখার কি বার করতে পারলাম, আমরা পরিধির দৈর্ঘ্য কত সেটা বার করতে পারলাম। এরপরে বলেছে এর ক্ষেত্রফল কত। এর ক্ষেত্রফল আমি একটু আগে করে দেখেছি, আর পরে দেখাচ্ছি না। এইটা কি হলো, পুরো বৃত্তটার, এই যে বৃত্ত 12 সেমি ব্যাসার্ধ দৈর্ঘ্য, তার ক্ষেত্রফলের কত হবে 1/4। যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে 1/4 ইন্টু πr স্কোয়ার, পাই মানে কত 22/7, আর স্কোয়ার, আর মানে কত 12 ইন্টু 12। এটা কাটাকাটি করে নেবে। এটাই হচ্ছে এই অঞ্চলটার ক্ষেত্রফল পুরোটার। ভালো করে খেয়াল রাখো, এটা হলো পুরোটার ক্ষেত্রফল। করে নেওয়ার পরে আমরা কি করব, এটা যখন পেলাম 1/4, এটা আমরা পাচ্ছি ও এ সি, ও এ সি বি, ও অঞ্চলের পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 1/4 পাই ইন্টু 12 ইন্টু 12। এইটা যা আসবে তার পুরোটার ক্ষেত্রফল। এখান থেকে আমরা কি করব, এই অঞ্চলটা বিয়োগ করে দেবো। এবার এখান থেকে বাদ যাবে কত, মাইনাস হবে এ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 12 ইন্টু 12 বর্গ সেমি। তাহলে কত হলো 72 বর্গ সেমি। এই যে পুরো যা মানটা আসবে এখান থেকে বিয়োগ করে দেবে 72, এই যা বিয়োগ করলে যা হবে তাই হচ্ছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। আমি আর এই অঙ্কটা করতে গেলাম না ডিটেলসে, সময় খুব কম হয়ে যাচ্ছে, নেক্সট অঙ্ক করব, সেই জন্য নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 260 পেজে আমরা একটু চলে যাই। 260 পেজেই আছি, করে দেখাচ্ছি এই অঙ্কটা, 19 নম্বর অঙ্কটা। দেখো একটা ছবি এঁকে দেওয়া আছে তোমাদের বইয়ে, সহজ অঙ্কটা, আমি খুব বেশি লিখবো না, মূল অঙ্কটা করে দেখাবো। একটা সমবাহু ত্রিভুজ এ বি সি নেওয়া আছে, যাদের প্রত্যেকটা বাহু বলে দিয়েছে 10 সেন্টিমিটার করে। এ বি সি বিন্দুকে কেন্দ্র করে, প্রত্যেকটাকে বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধের একটা করে বৃত্তচাপ আঁকা আছে 5 সেমি। তাহলে বুঝতেই পারছো এটা মধ্যবিন্দুতে যাবে, সবগুলো মোটামুটি করে নিলাম। এই রকম 5 সেমি, এই রকম, আবার এই রকম। এবার দিয়ে বলা হয়েছে যে এই মাঝখানের যে অঞ্চলটা, এর ক্ষেত্রফল কত। এই যে তিনটে দিয়ে দেখতে পাচ্ছ, মাঝখানে যে অঞ্চলটা তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি করব, অঙ্কটাতে
আমরা প্রথমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করি। এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইন্টু 10 ইন্টু 10 বর্গ সেমি। তাহলে কত হলো? যদি কেটে দাও তাহলে এটা হবে 5, এটা 2, এটা হলো 5, 25√3, 25√3 বর্গ সেমি। এবার 25 লিখলাম, আর √3 এর মান আসন্ন মান বসিয়ে দেবে, প্রায় হচ্ছে 1.732। এই দুটো যদি গুণ করো তাহলে গুণফল আমরা পাবো প্রায় হচ্ছে 43.3 বর্গ সেমি। করা থাকলো পুরো ত্রিভুজটা। এবার এইটুকু অঞ্চল বার করতে গেলে আমরা যদি এই তিনটে অঞ্চলের ক্ষেত্রফল বার করে বিয়োগ করে দিই 43.3 থেকে, তাহলেই হয়ে যাবে। এবার পাবো কি করে? দেখো, ভালো করে খেয়াল করে দেখো। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটারই মান কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তাহলে আমি ছবিতে লিখে দেখাচ্ছি, দেখো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করে দেখো যে এই প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রফল সমান। কীভাবে সমান হবে? কারণ এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, সবগুলোই 5। আমি এই ক্ষেত্রফলটা কত বার করবো কী করে? আমি যদি এইরকম করে বৃত্তটা আঁকতাম, তাহলে এইখানে এই বৃত্তচাপ দ্বারা ধৃত অঞ্চল যে ক্ষেত্রফল তৈরি করে সেটাই হচ্ছে এর ক্ষেত্রফল। ঠিক একই রকমভাবে দেখো, এখানে ছবি এঁকে দেখাচ্ছি, এইটাও একই হবে। ঠিক এইভাবে যদি আমি আঁকি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল একই হবে। অর্থাৎ একটা অঞ্চলের ক্ষেত্রফল বার করব, বার করে কি করব? 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা যদি বার করতে চাই, এই যে এগুলোর নাম দিয়ে দিলাম একটা পি, কিউ এবং আর। পি, কিউ, আর সমস্ত বৃত্তচাপগুলো দিয়ে এটা মনে রাখতে হবে। 43.3 বার করে রেখেছি আমি, সবগুলোই লিখে দিলাম কি কি আছে। পি, কিউ, কিউ আর ও আর পি এই বৃত্তচাপগুলি দ্বারা ধৃত অঞ্চলের ক্ষেত্রফল, চাপগুলি দ্বারা ধৃত পি, কিউ হচ্ছে কোন বৃত্ত? সি। যথাক্রমে কথাটা লিখতে হবে এখানে, যথাক্রমে সি এ, পি কিউ, কিউ আর হচ্ছে এ, ও বি কেন্দ্রীয় বৃত্তের দ্বারা ধৃত শব্দটা এখানে ব্যবহার করো, তাহলে সুবিধা হবে। দ্বারা ধৃত অঞ্চলের ক্ষেত্রফল একবারে করে দিচ্ছি। কত হবে দেখো, 3 দিয়ে প্রথমে গুণ করে দেবো, যেহেতু তিনটেই সমান। দিয়ে একটা অঞ্চলের ক্ষেত্রফল কত হবে এখনই বলেছি আমি, যে প্রত্যেকটাই হচ্ছে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে প্রথমে 3 দিয়ে গুণ করলাম। আগে দেখালাম যে 60 ডিগ্রি দিয়ে যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কত? 60 ডিগ্রি বাই কত লিখবো? 360 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। পাই মানে হলো 22/7 আর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে খেয়াল করে দেখতে হবে। এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এটা কত? 5, এটা কত? 5 বলেই দিয়েছে। তাহলে এটা হলো 5 ইন্টু 5। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে হলো 3 ইন্টু 1 6 ইন্টু 22/7 ইন্টু 25। কাটাকাটি গেলে যাবে হচ্ছে এটা 2, এটা হলো 2 দিয়ে কাটলে হচ্ছে 11, তাই তো? 3 দুগুণে 6, তাহলে হলো 275/7। এটাকে যদি ভাগ করে দাও তাহলে দশমিক দিয়ে আসবে, প্রায় হচ্ছে কত? 39.29 বর্গ সেমি। আগে পেয়েছিলাম কত? 43.3। তাহলে এই 43.3 থেকে আমরা 39.29 বিয়োগ করে দিচ্ছি, তাহলে এরিয়ার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। দেখো, অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান হচ্ছে 43.3 বিয়োগ কত পেলাম? 39.29।
4.29 বর্গ সেমি, 4.01 বর্গ সেমি। এটাই হলো এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো, সুন্দর লাগছে, কোথাও অসুবিধা থাকার কথা নয়। চেষ্টা করছি যতটা ক্লিয়ার করে দেওয়ার। আর তোমাদের একটা কথা বলি, যে যারা টিভিতে ধরো মিস করে যাচ্ছ বা ক্লিয়ার থাকছে না, তারা কিন্তু মালদা ডিস্ট্রিক্ট ই পাঠশালা বলে ইউটিউব চ্যানেলে দেখতে পারো, পরে দেখে নিয়ে যে জায়গাগুলো খামতি থাকবে পুনরায় আবার করে নিতে পারবে। এবার আমি চলে যাব, হয়তো লাস্ট অঙ্ক হয়ে যাবে, আর সময় পাবো না। 261 পেজে চলে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দেখাচ্ছি। 61 পেজের 22 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, যে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 32 সেমি, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 38.5। তাহলে পরে কি করতে হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করতে হবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এ বি সি, এর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে। এটা হলো অন্তর্বৃত্ত, ও আঁকলাম, নাম দিলাম ও পি, ও কিউ, ও আর। এটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ধরলাম আর। তাহলে আমি ধরে নিই, মনে করি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। জানো অনেকেই, তবুও দেখে নাও, একবার প্র্যাকটিস করো, ভালো লাগবে। আমি একটা 1 মিনিটে ছোট্ট একটা গল্প বলবো, শুধু এর মধ্যেই অঙ্কটা শেষ করতে থাকবো, তার সঙ্গে বলবো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বর্গ। যা একক ব্যবহার করা থাকবে বই সেটাই ব্যবহার করবে, সেমি আছে আর এখানে সেমি ধরলাম, তাহলে বর্গ সেমি। তাহলে শর্ত মতে কী দাঁড়ালো, পাই আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে 38.5, বা আর স্কয়ার ইকুয়াল টু পাই দিয়ে ভাগ হয়ে যাবে 38.5 বাই পাই, মানে 22-এর 7, উপরে 7 লিখলাম। তাহলে দাঁড়ালো 22 দিয়ে যদি আমি কাটাকাটি করি কত হয়, এখানে 11 দুগুণে 22, 3.5, দশমিক তুলে দিলে কি দাঁড়াবে, নিচে আরেকটা 10 আমরা গুণ করতে পারবো, এখানে 10, এটা যদি কাটাকাটি করি 7, এখানে হলো 2, অর্থাৎ আর স্কয়ার ইকুয়াল টু হবে 7/√ওভার হয়ে যাবে, 7 × 7 একবারে করে দিলাম 7/2, মানে দাঁড়ালো 3.5 সেন্টিমিটার। আর এর মান পেয়ে গেছি। তাহলে দেখো এইটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার খেয়াল করে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে বেসিক সূত্র, আমি একটা অন্য কালারে পেন্সিল ব্যবহার করছি, এখান দিয়ে যদি আমি ত্রিভুজটাকে 3টা ভাগ করে দিই, এই ত্রিভুজ ভাগ করে দিলাম, একটা হচ্ছে এওবি, একটা বিওসি, আর একটা হলো সিওএ। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই 3টে দিয়ে আমরা বার করবো। পরিসীমা কীভাবে কাজে লাগছে দেখো, খেয়াল করো, খুব সহজভাবেই হয়ে যাবে। তাহলে আমি এই ত্রিভুজটাকে ভাগ করে দিচ্ছি, জানা থাকলো আমার আর এর মান পেয়ে গেছি কত, 3.5, অর্থাৎ এটাও 3.5 সেন্টিমিটার, এটাও 3.5, এটাও 3.5 সেন্টিমিটার। তাহলে কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখন আমরা বার করছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হলো কত, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, প্লাস, আমি প্লাস দিয়ে লিখছি, এ ও বির পরে হচ্ছে বিওসি এর ক্ষেত্রফল, প্লাস হচ্ছে ত্রিভুজ সিওএ এর ক্ষেত্রফল। এবার দেখো, খুব ভালো করে খেয়াল করবে এই জায়গাটা কীভাবে করছি দেখো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এ ও বি এর ক্ষেত্রফল আমি এইখানেই মিটিয়ে লিখছি, তোমরা টুকে নিয়েছো নিশ্চয়ই এতক্ষণে। এ ও বি এর ক্ষেত্রফল কত হবে দেখো, এ ও বি হাফ ইন্টু এ ও বি, তাকাও ছবির দিকে, এ ও বি, আমি এ বিকে ভূমি ধরলাম, তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু কত, ও আর, পরেরটাতে বিওসি এর ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু বিসি ভূমি ইন্টু কত, ওপি, তারপরেরটাতে দেখো হাফ ইন্টু সি এ ইন্টু ও কিউ। এখন দেখো এই তিনটেই ব্যাসার্ধ সমান, ও এ, ও পি, ও কিউ,
তিনটেরই মান কত আর, তাহলে আমি যদি তিনটেকে আর ধরি, ও পি সমান হচ্ছে ও কিউ সমান হলো ও আর, যেহেতু ব্যাসার্ধ 3.5 তিনটেই আর এর মানের সাথে সমান, তাহলে আর ধরলে পরে তিনটেই কমন যাবে, তিন জায়গায় আর আছে আর এখানে হাফ আছে, তাহলে r/2 কমন গেল। তাহলে এখানে ব্র্যাকেটে কি থাকলো, এ বি প্লাস বিসি প্লাস সিএ। ভালো করে দেখো, অঙ্কটাতে প্রথমে মনে হচ্ছিল আমরা খুঁজে পাবো না, এবার দেখো এ বি বিসি সিএ তিনটে যোগ করলে পরে কি হয়, তিনটে যোগ করলে হয় ত্রিভুজের পরিসীমা। এখানে দেখো পরিসীমা দেওয়া আছে, কত দেওয়া আছে, আলাদা আলাদা করে বাহুর দৈর্ঘ্য আমাদের দরকার হলো না, পরিসীমাটা আমরা এখানে 32 বসিয়ে দেবো। ইকুয়াল টু দিয়ে আমি উপরে লিখছি, চলে আসছি, সমান সমান হলো r/2, আর এর মান বার করেছি কত আমরা, 3.5/2 ইন্টু কত হবে 32, আর এর মান বার করা ছিল আমাদের 3.5, তাহলে r/2 ইন্টু 32 এত বর্গ সেমি। তাহলে 2 দিয়ে কেটে দিলে কত হলো 16, তাহলে গুণ করলে কত হয় 5 × 80 আর 3 × 48 আর 8 হলো কত 56, তাহলে 56 বর্গমিটার। খুব সুন্দর অঙ্ক, খুব সহজে দেখো হয়ে গেল, বাহুগুলোর আলাদা আলাদা করে দরকার হলো না আমাদের, এটা হলো এর উত্তর। বাহুগুলোর মান আমরা আলাদা করে জানলাম না, কিন্তু পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করতে পারলাম। প্রথমে কি করলাম, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল থেকে πr² করে নিয়ে শর্ত করলাম, সেখান থেকে আর এর মান পেয়ে গেলাম। আর এর মান বার করার পরে কি করলাম, এই ত্রিভুজটাকে তিনটে ছোট ছোট ত্রিভুজে ভাগ করলাম, একটা এওবি, একটা বিওসি আর একটা সিওএ। তিনটের ক্ষেত্রফলের সূত্র লিখলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপরে কি হলো, এই ওপি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও আর কাজে লাগালাম, তিনটে কমন গেল, এ বি প্লাস বিসি প্লাস সিএ ব্র্যাকেটের মধ্যে আসলো, এটাকেই বলা হয় কি ত্রিভুজের পরিসীমা। এই টোটালটার মান দেওয়া আছে 32, বসিয়ে দিলাম, ক্ষেত্রফল পেলাম 56 বর্গমিটার। আমরা বোধহয় শেষের দিকে চলে এসেছি। আমি যেই ছোট্ট গল্পটার কথা বলছিলাম, যে অনেকেই হয়তো জানো, অনেকেই পারো, কিন্তু প্র্যাকটিস করবে, সহজ জিনিসকেও গুরুত্ব দেবে, যে শেখার চাহিদাটা কমাবে না। ছোট্ট একটা গল্প, 1-2 মিনিট লাগবে করে আমি শেষ করব। একজন মূর্তি প্রস্তুতকারক ছিলেন, মূর্তি তৈরি করেন, শিল্পী একজন, তিনি মূর্তি তৈরি করেন। তোমরা দেখবে বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর মূর্তি আমরা দেখতে পাই। তো মূর্তি প্রস্তুত করছেন তিনি, এবং তার চাহিদা দিনের পর দিন বাড়ছে, অত্যন্ত জনপ্রিয় হচ্ছেন। তো এর মধ্যেই তার পরিবারে তার সন্তান জন্ম নেয়, তার একটি পুত্র সন্তান হয়। সেও বাড়িতে ছোট থেকে বড় হতে হতে দেখছে, বাবার সাথে খুটখাট করতে 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 একদিন সেও একটা বড় মূর্তি প্রস্তুতকারক হিসাবে তৈরি হয়ে গেলেন, এবং তার ছেলেরও নাম ডাক ধীরে ধীরে বাড়তে লাগলো। দিনের পর দিন প্রচুর চাহিদা ছেলের বাড়তে লাগলো, ছেলের কাছে অর্ডার বেশি করে আসছে। এবার এই ছেলে কী করতো, যখন মূর্তি তৈরি করা হয়ে যেত তখন সে বাবাকে দেখাতো, বাবা দেখো হয়েছে। বাবা বারবারই মূর্তি দেখার পরেও কোনো না কোনো একটা খুঁত ধরতেন, কোনো না কোনো একটা খুঁত, ছেলে ঠিক সেইভাবে সেটাকে আবার শুধরে দিত। দেওয়ার পরে কি হলো, এক সময় এরকম চলতে চলতে ছেলের চাহিদা বাড়ছে, বাবার কিন্তু চাহিদা কমে যাচ্ছে, বাবার কাছে আর অত অর্ডার আসে না। ছেলে এবার চাহিদা বাড়ছে, তার মূর্তির দাম বাড়ছে, কদর বাড়ছে, তা সত্ত্বেও যখনই বাবাকে সে দেখাচ্ছে, বাবা কিন্তু একটা না একটা খুঁত ধরে। এরকম সহ্য করতে 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 এক সময় আসলো, ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ছেলে তারপরে বাবাকে বলল, বাবা তুমি মূর্তির কিছুই বোঝো না, তুমি যদি বুঝতা তাহলে তোমার মূর্তির চাহিদা এত কমে যেত না, তুমি তো এখন আর অর্ডারই পাও না, আর আমি এত ভালো মূর্তি তৈরি করছি, এত চাহিদা দিনের পর দিন, আমার দাম বাড়ছে, অথচ তুমি খুদ ধরছো, তুমি মূর্তি তৈরি কিছুই বোঝো না। এই শুনে বাবা ঠিক চুপ হয়ে গেল। তারপরে কি হলো, বাবা কিছু বলল না। তারপরে ছেলেটি যথারীতি মূর্তি তৈরি করে যাচ্ছে। এরকম চলতে চলতে কি দেখা গেল, যে ধীরে ধীরে মূর্তির চাহিদা, ছেলের যে মূর্তি তৈরির চাহিদা ধীরে 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 কমে যাচ্ছে, কমতে 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 একেবারে তলানিতে যখন এসে ঠুকলো, ছেলের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেল। তখন ছেলে বাবার কাছে গেল, আবার বাবাকে গিয়ে বলল, বাবা আমার এই অবস্থা হয়েছে, এখন তো আর কোনো অর্ডারই পাচ্ছি না, কি হলো? বাবা শুনে একটু হাসলেন। তখন ছেলে বলল, বাবা তোমার দিকে দেখে মনে হচ্ছে তুমি বোধহয় আগে থেকেই জানতে যে এরকম একটা আমার অবস্থা হবে। বলে, হ্যাঁ জানতাম। বলে, তাহলে তুমি বলোনি কেন? বলে, আমারও তো একই রকম অবস্থা হয়েছিল, এক সময় আমিও আমার বাবাকে এই কথাটা বলেছিলাম, এবং আমারও অবস্থা এই হয়েছিল, বাবা বলা বন্ধ করে দিয়েছিল। আর আমি যদি তখন বলতাম, তোমার কথাটা বিশ্বাস হতো না। কি হতো না, যে আমি হয়তো মূর্তির সত্যি কিছু বুঝি না, কিন্তু আমি যে কথাগুলো তোমাকে বলতাম, যাতে তুমি মূর্তিটাকে আরও সুন্দর থেকে আরও সুন্দর করার চেষ্টা করতে, অর্থাৎ তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা কম থাকতো, তোমার চাহিদা কি থাকতো, যে মূর্তিটাকে আমার আরও ভালো করতে হবে, ততদিন কিন্তু তোমার মূর্তির চাহিদা বেড়েছে।
সেই জন্য কি করবে, আগামী দিনে ভালো করার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রত্যেকের মধ্যে চাহিদাটা, স্যাটিসফ্যাকশন লেভেলটাকে কিন্তু শূন্য করে দিলে চলবে না, চাহিদাটাকে আরও রাখবে। আমি ভালো থেকে আরও ভালো, আরও ভালো, আরও ভালো করব, তাহলে দেখবে আমাদের জ্ঞানের ভাণ্ডারটা ধীরে 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 বাড়বে। আজকে এই ছোট্ট গল্প বললাম, সবাই যারা জানো তারা আবার প্র্যাকটিস করো, যারা অঙ্কগুলো করে নিয়েছো শোনো, ক্লাসগুলো করো, প্র্যাকটিস করো, কাজে লাগবে, দেখবে জীবনে অবশ্যই সাফল্য আসবে, সর্বক্ষেত্রে সফল হও, এই আশা রেখে আজকে শেষ করলাম। আবার আসবো পরের ক্লাসে।